বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা দ্বিতীয় পত্রে ভৌত আলোক বিজ্ঞান অংশ থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আমরা এখানে প্র্যাকটিস করব। প্রথমে আছে আলোর ব্যতিচার উল্লেখ করা আছে এবং এম ও এন দুইজন ব্যক্তি সুসংহত আলোক উৎস হিসেবে কাজ করতেছে। তারা লক্ষ্য করলো যে পর্দায় মিলিত তরঙ্গের যে পথ পার্থক্য সেটা প্রায় 1200 এম। এরপরে সুসংহত উৎস তার কম্পাঙ্ক কত সেটা উল্লেখ করা আছে এবং তারা লক্ষ্য করলো যে পর্দায় মিলিত তরঙ্গ দ্বয়ের মধ্যে পার্থক্য হলো প্রায় এতে এতে লেখা হয় আর্মস্ট্রং, 1200 আর্মস্ট্রং। এখন বলা হচ্ছে আলোর সমবর্তন কাকে বলে। এটা একটা সংজ্ঞা, তোমাদের এই সংজ্ঞার অংশ এখনো ভালো পড়া হয়নি, তারপর আমি বুঝাই দিচ্ছি। আলো যখন সঞ্চালিত হয় তখন আলোর যে লেখচিত্র আমরা আঁকাই, তাহলে এই লেখচিত্রের সাথে দেখো লম্ব বরাবর এরকম ক্ষেত্র তৈরি করে। একদিকে যদি আলোক চুম্বক ক্ষেত্র থাকে আর একদিকে থাকে হলো এদের এরকম পরস্পর সমকোণে থাকে। এটা তো ত্রিমাত্রিক ছবি আঁকা যাবে না, আমরা খালি জাস্ট বোঝানোর জন্য। এটা ই, ই মানে ইলেকট্রিক ফিল্ড। এরা পরস্পর লম্ব বরাবর হয়ে কিন্তু ঘোরে। তাহলে আলোক রশ্মি যখন কোন একটা তলের মধ্য দিয়ে পার হয়, তখন ওই আলোক রশ্মিগুলোর এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রগুলো অনেক সময় একই তলে অবস্থান করে না। এদেরকে একই তলে অবস্থান করানোর প্রক্রিয়ার নাম হলো সমবর্তন। মানে এরা সমানভাবে একই তলে অবস্থান করবে। ক্লিয়ার, বুঝছো? হুম। জি স্যার। এই যে জি আমি স্যার, একটু আগে বুঝছি। দেখালাম, এই যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যে থাকে আলোক তরঙ্গের সাথে, এগুলো কিন্তু একভাবে থাকে না, এলোমেলো হয়ে থাকে। ওই এলোমেলো জিনিসগুলোকে যদি সাজিয়ে নিয়ে একটা ইউনিট হিসেবে দেখানো হয়, তখন সেটার নাম হলো আলোর সমবর্তন। পরবর্তী। তাহলে এখন তোমার প্রশ্ন হলো আলোর সমবর্তন আর অপবর্তন বা ব্যতিচারের মধ্যে পার্থক্য কি? তো সমবর্তনে আমরা পড়তেছি কি, পরস্পর ভিন্ন কম্পাঙ্কের ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একাধিক শব্দগুলো কোনো একটা বস্তুর সাথে মিলে অতেজস্ক্রিয় হয়ে যাবে। এখন সমবর্তন ক্রিয়াতে সাধারণত ওই বস্তুটা যা যেটা সমবর্তন ক্রিয়ার এই থিমটা সে মানতেছে, অর্থাৎ সেখানে একটা আলোক তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য যে চুম্বক আর তড়িৎ ক্ষেত্র তৈরি হয় তা যদি সব একই তলে চলে আসে, সেটা হলো সমবর্তন। এখন এই অপবর্তন এবং ব্যতিচার এটা কেন একরকম নয়? তো অপবর্তন মানে হলো আলোক রশ্মি একটু বেঁকে যাওয়া। কিভাবে বেঁকে যায়? আলো যদি একটা সরু ছিদ্রের মধ্য দিয়ে যায়, একটু সবাই দেখো, এরকম একটা সরু ছিদ্রের মধ্য দিয়ে আলো পার হচ্ছে, এরকম একটা সরু ছিদ্রের মধ্য দিয়ে আলো পার হচ্ছে, পিছনে তুমি একটা পর্দা রাখবা, দেখবে আলো ওর চেয়ে বড় হয়ে এখানে পড়ছে। তাহলে আলো যদি ওর চেয়ে বড় হয়ে পড়ে, তার মানে আলোক তো তাহলে বেঁকে যাওয়া লাগছে, তাই যাওয়া লাগেনি? কথা বলো। জি হ্যাঁ স্যার। এই যে আলো যে একটা ছিদ্রের কিনার দিয়ে বেঁকে যায়, এই বেঁকে যাওয়াটা কি আলোর ধর্মের মধ্যে পড়ে কত? এটা একটা অপধর্ম না, আলো সোজা পথে চলে, এটা হলো আলোর ধর্ম। কিন্তু আলো কিনারায় গেলে আলো বেঁকে যায়, তাহলে এটা কি একটা অপধর্ম না? কথা বলো। জি। জি স্যার। এখান থেকে আসছে হলো এই অপবর্তন। আশা করি বুঝতে পারছো। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে ব্যতিচার কি? ব্যতিচার তো একটু আগে পড়ালাম। আলোক রশ্মি একটা পর আরেকটা যদি পড়ে, সমদশায় মিলিত হলে শক্তি জোরালো হবে, বিপরীত দশায় মিলিত হলে শক্তি বিয়োগ হবে। তাহলে সমদশায় যেখানে হবে সেখানে জোরালো কিছু পাওয়া যাবে, আর যেখানে মানে বিপরীত দশা, সেই জায়গা থেকে দেখবা যে আলো
অতটা উজ্জ্বল হবে না, অনুজ্জ্বল আলো সেখান থেকে পাওয়া যাবে। তাহলে আমরা এর ব্যাখ্যা এখানে দিতে পারবো। এটা আজকে শেষ পড়া। তোমাদের 9-10-এ নিশ্চয়ই মনে আছে, যখন তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ছিলে, তখন দেখো তো এরকম একটা সূত্র ছিল। আলোক রশ্মির, সরি, একটা বস্তু থেকে আর একটা বস্তুতে শক্তি নির্গত হওয়ার সূত্র ইজ ইকুয়াল টু এইচ নিউ। জি স্যার। ওই যে জি তোমাদের স্যার। মনে পড়ে কি, এক কক্ষপথ থেকে ইলেকট্রন আর এক কক্ষপথে যখন যায়, তখন এই শক্তিটা তারা শোষণ করে। কি বোঝা যাচ্ছে কি? ইজ ইকুয়াল টু এইচ নিউ, হ্যাঁ এই স্যার। মানে হলো প্লাঙ্কের ধ্রুবক লেখায় আছে। সি মানে আলোর বেগ, জি। আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এইটুকুই পড়া থাকবে আজকে। ক, খ, গ, এই তিনটা, আর ওই বই থেকে, মূল বই থেকে যেটুকু পড়ালাম ওইটুকু। তা আমি তোমাদের এখানে একটু দেখার ওকে স্যার। সুযোগ দিচ্ছি, তোমরা একটু দেখো। যদি এই ক, খ, গর মধ্যে কারো কোনো প্রবলেম থাকে, তাহলে আমি আবার পুনরায় বুঝাই দেব। একটু প্লিজ দেখে নাও। নাসিরউদ্দিনের মজার গল্প আর কি। ওই টিচার স্টুডেন্টকে প্রশ্ন করতেছে, তুমি কি বুঝছো? কয়, না স্যার হ্যাঁ স্যার। বুঝিনি। কয়, তাহলে তুমি তো কিছুই বোঝো না, তাহলে তোমাকে আমি কি বুঝাবো? তো পরের বার ওই স্যার আবার ছাত্র কার একটা প্রশ্নটা জিজ্ঞাসা করছে, তুমি দেখো তো এটা কি বুঝতে পারছো? কয়, হ্যাঁ স্যার, এটা আমি বুঝতে পারছি। কয়, দেখো তুমি কিন্তু বুঝতেই পারছো, আর তাহলে আর তোমাকে কি বুঝাবো? তো যাই হোক, আমি তারপরেও বুঝাই দিচ্ছি। দেখো, এখানে একটা ভাষা লেখা আছে যে অপবর্তনের ক্ষেত্রে ল্যামডা ভাগ টু এর জোর পথ পার্থক্য। আর একটা ভাষা আছে অবম বিন্দু, আর একটা লেখা আছে চরম বিন্দু। এই ভাষাটা একটু বুঝে দিলে আমার মনে হয় এখানে আর কারো কোনো সমস্যা থাকবে না। শোনো, অপবর্তন যখন হয়, বুঝছো, অপবর্তনের ক্ষেত্রে এই লেখচিত্রের ধরনটা হয় এরকম। এরকম হয়ে, তোমরা ওই বইয়ের কিন্তু একটা লেখচিত্রের ধরন আছে, এরকম দেখো, এরকম করে আছে। তার মানে হলো কি, অপবর্তনের একটা জায়গায় চরম অবস্থা থাকবে, আর বাকি জায়গাগুলো অবম মানে খুবই খারাপ অবস্থা, মানে বিপরীত অবস্থা থাকবে। তা চরম অবস্থানে গিয়ে সমদশায় মিলিত হয়ে সেখানে একটা মানে ভালো অবস্থা তৈরি করবে। আর অবম মানে খারাপ, মানে ভিন্ন অবস্থা। এই যে তোমরা যে একটু আগে পড়লে যে তরঙ্গ সমদশায় মিলিত হওয়া, বিপরীত দশায় মিলিত হওয়া, এটা তো তোমরা কিছুটা হলো বুঝতে পারছো। তো এখানেও হুম। কিন্তু এই ব্যাপারটা ওই ওই রকম সমদশার সিস্টেম হলে সেখানে চরম অবস্থা হবে। চরম মানে ওই ওই অংশটা খুবই আলোকিত হবে। মানে এখানে যে আলো তৈরি হবে, সেই চরম বিন্দুতে আলোটা অনেক ভালো হবে, বেশি হবে। আর অবম বিন্দু যেটা, সেটা আফসা আফসা আলো হবে, সেখানে আলোটা অত ভালো হবে না। এখন ল্যামডা ভাগ টু এর জোর মানে কি, তোমরা একটু লক্ষ্য করো তো। এই যে তরঙ্গ আমি এখানে আঁকালাম, একটা ঢেউ, এই যে দুইটা ঢেউ, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি এরকম ঢেউ দুইটা না? সবাই বলো। জি। হ্যাঁ স্যার। এখন অর্ধেক মানে হলো অর্ধেক, এই যে এটা, এটা হলো অর্ধেক, এটাকে বলা হয় ল্যামডা ভাগ টু। এই যে এটাকে বলা হয় ল্যামডা ভাগ টু। তা ল্যামডা ভাগ টু এর জোর গুণিতক মানে কি? জোর গুণিতক মানে এই সংখ্যাকে 2 দ্বারা গুণ হতে পারে, 4 দ্বারা হতে পারে, 6 হতে পারে, 7 মানে 8 হতে পারে। তার মানে আমরা এটা বুঝলাম যে এটা সব সময় একটা ফুল তরঙ্গ দৈর্ঘ্য হবে। কারণ 2 হলে তো একটা হলো, যদি 4 দিয়ে গুণ হয় তাহলে দুইটা হবে, 6 দিয়ে গুণ হলো তাহলে 6 তিনটা হলে হবে, 3 করে। 3 দুগুণে 6। সবাই হুম। কি এটুকুর মানে বুঝতে পারছো? জি জি স্যার, স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমাদের পড়ানো আজকে পূর্ণাঙ্গ শেষ। এখানে থেকে তোমাকে যদি প্রশ্ন করে, তাহলে তুমি বলবা যে ইলেকট্রন গুলো এক কক্ষপথ থেকে লাফ দিয়ে আর এক কক্ষপথে যায়, আর এক কক্ষপথ থেকে লাফ দিয়ে আর এক কক্ষপথে আসে, বাইরে থেকে যদি শক্তি আরোপিত হয়। তাহলে কে কি পরিমাণ ইলেকট্রন শক্তি ত্যাগ করবে বা অথবা গ্রহণ করবে, সেইটার সূত্র হলো ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, নিউটা হলো কম্পাঙ্ক।
তো আজকের পড়া এখানেই আমরা সমাপ্ত করছি। আজকে যেহেতু আর কোনো সমস্যা নাই, পরিশেষে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।